গুড ডে ডিয়ার ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের আজকে 16তম ক্লাসে এবং এই 16তম ক্লাসে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি লিঙ্কার্স গ্রুপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তবে তার আগে আপনারা যারা আসলে আমার পূর্বের ভিডিওগুলোতে নিয়মিত কমেন্টে আপনাদের লেখাগুলো জমা দিয়ে গেছেন তাদেরকে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। সবাই খুব ভালো লিখছেন, সবাইকে আমরা মার্কিং করছি এবং সবার ভুল ত্রুটিগুলো আমরা ওভারঅল ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে যদি আপনারা নিয়মিত লিখে যান আমি চেষ্টা করব ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপরে নিয়ে অ্যাবাউট 100 ভিডিও এখানে পাবলিশ করার জন্য আমাদের এই চ্যানেলটিতে। তো এই 100 ভিডিওসে যদি আপনারা 100টা রাইটিং যদি আপনারা কমেন্টে জমা দেন, আশা করি যে আপনাদের মানে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে দুর্বলতা আছে এটা অনেকটাই কেটে যাবে এবং এখান থেকে আপনারা অনেকটাই নিজেদের সমস্যাগুলোকে সমাধান করতে পারবেন। তো আর যারা আমাদের এই চ্যানেলটি আমার এই ভিডিওটি নতুন ভিডিও হিসেবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই সিরিজের পূর্বের ভিডিওগুলো পেতে হলে ডেসক্রিপশন বক্সে এটার এটার যে প্লেলিস্ট আছে তার লিঙ্ক দিয়ে আছে, সেখান থেকে একটু দেখে নেবেন। তো আজকে ডিয়ার ভিউয়ার্স আমরা কথা বলবো হচ্ছে লিঙ্কার্স অফ কন্ডিশন নিয়ে বা শর্ত প্রযোজ্যকারী যে লিঙ্কার্সগুলো সেগুলো নিয়ে। তো এই লিঙ্কার্সগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এই লিঙ্কার্সের উপরেও আপনাদের কিছু হোমওয়ার্ক বা হোম প্র্যাকটিস থাকবে। তো ভিডিওর কোনো অংশ মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখেন এবং আমাদের যে হোমওয়ার্কগুলো আপনাদের জন্য থাকবে সেগুলো অবশ্যই সবাই একটু কমেন্টে লিখে দিবেন যাতে আমরা আপনাদেরকে অ্যাসেস করে দিতে পারি এবং আপনাদের লেখাগুলোকে আমরা মানে ক্ল্যারিফাই করে দিতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের যে স্লাইড সেখানে চলে যাই এবং সেখান থেকে আমরা আজকে যে লেসনটি সেটা শিখি। তো আসুন আমরা সরাসরি স্লাইডে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আমাদের স্লাইডে চলে আসছি এবং আজকে আমাদের 16তম ক্লাস। আজকে আমরা লিঙ্কার্স নিয়ে কথা বলবো এবং আজকের লিঙ্কার্সের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে লিঙ্কার্স অফ কন্ডিশন বা শর্ত প্রদানকারী যে লিঙ্কার্সগুলো আছে। আজকে মেনলি আমি আপনাদের সাথে সেই শর্ত প্রদানকারী যে লিঙ্কার্সগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো এবং সেগুলোর ব্যবহার নিয়ে আমি আপনাদের সাথে এবং বরাবরের মতোই আমার ক্লাস শেষে আপনাদের জন্য একটা ওয়ার্কশপ থাকবে, একটা ওয়ার্কশিট থাকবে অথবা আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। সেই হোমওয়ার্কটি যদি আপনারা কেউ আমাদের কাছে সাবমিট করেন তাহলে আমরা সেটা অ্যাসেস করে দিব। তো লিঙ্কার্স অফ কন্ডিশনে আমরা লিঙ্কার্স অফ কন্ডিশনগুলো মেনলি কোথায় ব্যবহার করে থাকি? দেখেন, আমাদেরকে প্রাত্যহিক জীবনে কথা বলতে গেলে কিংবা লিখতে গেলে আমাদেরকে কিন্তু শর্ত দিয়ে লিখতে হয়। অনেক সময় আমরা অনেক কিছু বোঝানোর সুবিধার্থে আমরা লজিক দিই বা শর্ত দিই, যদি এটা হয় তাহলে এটা হতো, যদি এটা হয় তাহলে এটা হবে, এরকম কিন্তু অনেক কথা আমরা বলে থাকি। তো সেই কথাগুলোকে আপনারা চাইলে এই লিঙ্কার্স অফ কন্ডিশন দিয়ে ব্যবহার করতে পারেন। তো এই কারণে আসলে এগুলো মেনলি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স মেক করতে মানে এটা হেল্প করে। এছাড়া এই লিঙ্কার্স অফ কন্ডিশনগুলো মেনলি আপনাদের কমপ্লেক্স সেন্টেন্স মেক করে। আমরা জানি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, স্ট্রাকচারাল সেন্টেন্স। এই স্ট্রাকচারাল সেন্টেন্সের ভিতরে কমপ্লেক্স সেন্টেন্সের গঠন প্রণালীর ভিতরে আমরা ইফযুক্ত সেন্টেন্সগুলো বা লিঙ্কার্স অফ কন্ডিশন যে সেন্টেন্সগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই। তো আমরা দেখি যে লিঙ্কার্স অফ কন্ডিশন কী কী আছে, কী কী লিঙ্কার্স অফ কন্ডিশন মেইনলি আমরা পাই। তো এখানে আমি 3টি লিঙ্কার্স অফ কন্ডিশন দিয়ে দিয়েছি। একটা হচ্ছে ইফ, প্রোভাইডেড দ্যাট এবং আনলেস। আমরা ইফের সাথে সবাই জড়িত, মানে সবাই পরিচিত, কিন্তু প্রোভাইডেড দ্যাট এবং আনলেসের সাথে হয়তো সবাই ওইভাবে পরিচিত না। তো প্রোভাইডেড দ্যাটটি মানে আসলে মেনলি ইফের একটি সাবস্টিটিউট হিসেবে ব্যবহার হয়। এই দুটোর মিনিং হচ্ছে, যদি আমরা সাধারণত আমাদের কথার ভিতরে প্রোভাইডেড দ্যাট খুব একটা ব্যবহার করি না, আমরা ইফটাই সবচাইতে বেশি ব্যবহার করে থাকি। তো আপনারা চেষ্টা করবেন প্রোভাইডেড দ্যাট যে লিঙ্কার্সটি আছে সেটিও ব্যবহার করার জন্য এবং সাথে আমরা আনলেস ব্যবহার করি। আনলেস আসলে ইফের নেগেটিভ ফর্ম, মানে ইফ নট যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে আনলেসটা ইফ নটের পরিবর্তে বসে। তার মানে নট শব্দটাকে অতিরিক্ত ব্যবহার না করে আমরা সরাসরি আনলেস ব্যবহার করলে সেটা ইফের সাবস্টিটিউট হিসেবে আমরা বসাতে পারি বা ইফ নটের সাবস্টিটিউট হিসেবে বসাতে পারি। ঠিক আছে, তো আসুন আমরা লিঙ্কার সম্পর্কে আরও কিছু ইনফরমেশন জানি। যে সাধারণত এই লিঙ্কার্সগুলো বা এই লিঙ্কার্স অফ কন্ডিশনগুলো সাধারণত 4 টাইপ বা 4 ধরনের হয়ে থাকে। ঠিক আছে, এই 4 ধরনের লিঙ্কার্সগুলো কী কী? একটাকে বলা হচ্ছে জিরো কন্ডিশনাল, আর একটাকে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। মোট 4 ধরনের কন্ডিশনাল সেন্টেন্স আমরা ইংরেজিতে মেক করতে পারি। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এই 4টি কন্ডিশনাল নিয়েই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আর এর মাঝে একটু বলে রাখি, যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আসুন আমরা প্রত্যেকটি কন্ডিশনাল সেন্টেন্স একের পর এক আমরা জানি। ঠিক আছে, প্রথম যে কন্ডিশনাল সেন্টেন্সটি আছে সেটি হচ্ছে সেটিকে আমরা বলছি জিরো কন্ডিশনাল। এটা সাধারণত এটার স্ট্রাকচার বা গঠন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কি, ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আবারও বলছি ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এর পরের সেন্টেন্সটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে, অর্থাৎ অন্য কোনো টেন্সের পরিবর্তন হবে না। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে ইফ সাধারণত দুটো বাক্যকে গঠন মানে সংযোগ করে। তো এর মধ্যে একটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে অপরটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো এটা একটা এক্সাম্পল দেখলে আমরা মোটামুটি এটা বুঝতে পারবো। যেমন ইফ ইউ ডোন্ট ব্রাশ ইউর টিথ, আপনি যদি আপনার দাঁত ব্রাশ না করেন, ইউ গেট ক্যাভিটিস, আপনার দাঁতে ময়লা জমে। যদি আপনি
দাঁত ব্রাশ না করেন তবে আপনার দাঁতে কি জমে, ময়লা জমে। তো এইভাবেই আমরা মেনলি কথাগুলো বলবো। যদি আপনি কোনো কিছুকে যে এইটা না করলে ওইটা হবে, এই ধরনের যদি একটা মানে প্রেজেন্ট সিচুয়েশনে যদি আপনি বলতে চান, তাহলে আপনি ইফ জিরো কন্ডিশনালটা আপনি ইউজ করতে পারেন। এছাড়া আমি যদি পরের কন্ডিশনালটা নিয়ে কথা বলি, যেমন ইফ হচ্ছে গিয়ে সেকেন্ড মানে ফার্স্ট কন্ডিশনাল কী হবে, সেকেন্ড না সরি ফার্স্ট কন্ডিশনাল হলে কি যে হলে হবে, মানে এখন যদি এটা হয় তাহলে ভবিষ্যতে এটা হবে, এইরকম একটা ব্যাপার চলে আসে। এই ক্ষেত্রে ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তারপরে একটা হবে হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। আবারও বলছি, ইফের পরে যে বাক্যটা, ইফের সাথে সংযোগ করে যে বাক্যটা, সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এই কন্ডিশনাল সেন্টেন্সে যদি আমরা লিখতে যাই বা বলতে যাই, তাহলে এরপরটা হবে ফিউচার কন্ডিশনাল সেন্টেন্স, এবং সেক্ষেত্রে বাংলায় হবে হলে বা হবে। ঠিক আছে, হলে হবে। তো যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল অবটেইন আ ভেরি গুড ব্যান্ড স্কোর ইন আইএলস। যদি তুমি এই মুহূর্তে খুব কঠোর পরিশ্রম করো, তাহলে তুমি ভবিষ্যতে আইএলসে খুব ভালো একটি স্কোর পেতে পারো বা পাবা। এরকম ধরনের কথাগুলোই সাধারণত আমরা ইফ প্রেজেন্ট প্লাস ফিউচার দিয়ে করি। আর এর আগে আমরা যেগুলো কথা বলেছি, যে যদি তুমি ব্রাশ না করো তবে তোমার দাঁতে কি হয়, মানে ক্র্যাভিটি হয়, তাহলে সেই ধরনের যে কথাগুলো আছে, সেই কথাগুলোকে আমরা কি করি, আমরা সাধারণত জিরো কন্ডিশনাল বলি। আর এই ধরনের কথাগুলো যেটা বর্তমানে কোনো একটা কাজ করলে তার ফলাফল সামনে গিয়ে দাঁড়াবে, সেগুলোকে আমরা সাধারণত ফার্স্ট কন্ডিশনাল দিয়ে বলবো। ঠিক আছে, এরপরে যদি আমরা আসি যে সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে যে ইফের পরের যে সেন্টেন্সটা আছে, এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আমরা এতক্ষণ ধরে প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে করছিলাম। যদি ইফের পরের যে সেন্টেন্সটি আছে, এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ফিউচারের যে সেন্টেন্সটি হবে, মানে এর পরের যে বাক্যটি হবে, সেই বাক্যটিতে উইলটা উড হয়ে যাবে। পার্থক্যটা হচ্ছে কি, উইল যেটা আমরা ফিউচারে করতাম, সেটা কি হয়ে যাবে, উড হয়ে যাবে। আর এটা সাধারণত হতে পারতো কিন্তু হয়নি, অতীতে কোনো একটা কাজ করা হয়েছে কিন্তু সেই কাজের ফলাফলটা আমি আশানুরূপ পাইনি, সেই ধরনের ক্ষেত্রে আমি সেকেন্ড কন্ডিশন দিয়ে বলতে পারি। যেমন ইফ ইউ ওয়ার্কড হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করতে, ইউ উড অবটেইন আ ভেরি গুড ব্যান্ড স্কোর ইন আইএলস, তুমি আইএলসে খুব ভালো একটি ব্যান্ড স্কোর পেতে। তার মানে তুমি আইএলস পরীক্ষা দিয়ে ফেলেছো, পরীক্ষাটা দিয়ে ফেলেছো, বাট তোমার রেজাল্ট অত ভালো হয়নি। তখন আমি বললাম যে তুমি যদি অতীতে এই বিষয়ের উপরে আরও ভালো পরিশ্রম করতে, তাহলে হয়তো এখন তুমি আইএলসে একটা ভালো ফলাফল করতে পারতে। তাহলে এটাই হচ্ছে আমাদের ইফের মানে সেকেন্ড কন্ডিশনাল, মানে যেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ফিউচারে যে উইলের পরিবর্তে আমরা কি বসাবো, আমরা উড বসাবো। ঠিক আছে, তবে এটা অতীতের একটা মিনিং দিবে, এটা হচ্ছে কি মানে ফিউচারের মিনিং দিবে না। ফিউচারের জন্য ইতিমধ্যে আমরা ফার্স্ট কন্ডিশনাল নিয়ে কথা বলে ফেলেছি, এটা মেনলি হচ্ছে অতীতের মিনিং দিবে। অ্যান্ড ফাইনালি হচ্ছে যে আমাদের হচ্ছে থার্ড কন্ডিশনাল বা তৃতীয় কন্ডিশনাল, সেটা হচ্ছে অতীতে ঘটেনি এমন ঘটনা, অতীতে ঘটেইনি। যদি তুমি করতে আমি হতাম, এরকমই মিনিং দিবে, কিন্তু অতীতে ওই ঘটনাটা কখনোই ঘটেনি, সেই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা অবশ্যই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা ইউজ করবো। সেক্ষেত্রে যেটা হবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট। আমরা জানি পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট যদি হয়, তাহলে এরপরে উডের সাথে হ্যাভ দিয়ে তারপরে ভার্বের থার্ড ফর্ম হবে পরের বাক্যটি। আবারও বলছি, উডের সাথে হ্যাভ দিয়ে তার সাথে ভার্বের থার্ড ফর্ম হবে এর পরের বাক্যটি। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে ইফ ইউ হ্যাড ট্রাইড হার্ড, তুমি যদি মানে খুব চেষ্টা করতে, ইউ উড হ্যাভ অ্যাপিয়ার্ড ইন আইএলস, তুমি হয়তো চেষ্টা করলে আইএলস পরীক্ষা দিতে পারতে। তার মানে তুমি পরীক্ষা দেওইনি, তুমি পরীক্ষা যেহেতু দেওনি, এই কারণে এটা আমি থার্ড কন্ডিশনাল দিয়ে বলবো। পরীক্ষা দিয়েছো, খারাপ রেজাল্ট হয়েছে, সেটা নিয়ে আমি বলবো হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এখন তুমি চেষ্টা করছো, ভবিষ্যতে একটা রেজাল্ট আসবে, এটা হবে হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর বর্তমানে করছে এবং বর্তমানেই ঘটছে, এরকম এটা হবে হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে, তাহলে সে আইএলস পরীক্ষা দেয়নি, মানে তুমি যদি চেষ্টা করতে, তাহলে তো হয়তো তুমি আইএলস পরীক্ষা দিতে পারতে। এই ধরনের একটা মিনিং দিবে হচ্ছে যে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কি হবে, আমি তিনটা কন্ডিশনাল সেন্টেন্স আপনাদেরকে এক্সপ্লেইন করছি। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে কি ইফ প্রেজেন্ট, আবার বলছি ইফ প্রেজেন্ট বুঝে নেন সংক্ষেপে। তারপর হচ্ছে এরপরে ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ প্রেজেন্ট ফিউচার, মানে দুটো সেন্টেন্সের মধ্যে একটা প্রেজেন্ট একটা ফিউচার। এরপরটা হচ্ছে ইফ পাস্ট ইনডিফিনিট, তারপরে যে সেন্টেন্সটাতে সেটাতে উইলের পরিবর্তে উড বসবে, আর কোনো পরিবর্তন হবে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম যেভাবে ছিল সেভাবেই থাকবে। এরপর যদি আমরা থার্ড কন্ডিশন নিয়ে কথা বলি, থার্ড কন্ডিশনটা হচ্ছে ইফ, তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এরপরের যেটা আছে সেটা হচ্ছে উডের পরে হচ্ছে পারফেক্ট ফর্মটা বসবে, তার মানে হ্যাভ প্লাস ভিথি বসবে। তো এই কয়েকটি সেন্টেন্সকে যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন, এবং যদি আপনি আপনার লেখায় অন্যান্য লিঙ্কার্সের সাথে যদি এই লিঙ্কার্সে যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে এটাও খারাপ হয় না। আপনি কোনো একটা স্টেটমেন্ট দিলেন, সেই স্টেটমেন্টের এগেনস্টে আপনি স্টেটমেন্টের জন্য হয়তো আপনার কাছে কোনো প্রুফ নেই, বাট আপনি লজিক্যালি এটাকে প্রমাণ করতে যাচ্ছেন, তখন আপনি ইফ কন্ডিশনাল দিয়ে আপনি চাইলে এটাকে লজিক্যালি প্রমাণ করতে পারেন। ঠিক আছে, তো অ্যাজ ইউজুয়াল আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে যে
আপনারা এই 3টি কন্ডিশনাল মানে আপনারা 5টি করে বাক্য তৈরি করবেন বাংলা অর্থসহ। আবারও বলছি 5টি করে বাক্য তৈরি করবেন বাংলা অর্থসহ প্রতিটা কন্ডিশনাল দিয়ে, তার মানে 0 কন্ডিশনাল দিয়ে 5টি, ফার্স্ট কন্ডিশনাল দিয়ে 5টি, সেকেন্ড কন্ডিশনাল দিয়ে 5টি, থার্ড কন্ডিশনাল দিয়ে 5টি। চেষ্টা করবেন ভিন্ন ভিন্ন সেন্টেন্স মেক করার জন্য, একই সেন্টেন্স মেক না করার জন্য, তাহলে আপনার ব্রেনটা একটু কাজ করবে, আইডিয়া ডেভেলপ করার চেষ্টা করবে, নতুন নতুন সেন্টেন্স মেক করার চেষ্টা করবে। যদি একই সেন্টেন্সকে বারবার পরিবর্তন করে লিখেন তাতে আপনার আসলে ব্রেনের খুব একটা কাজ হবে না, তাতে আপনার রাইটিংয়ের যে ডেভেলপমেন্টটা সেটা কিন্তু প্রপারলি হবে না। তাই চেষ্টা করবেন এই যে 4টি কন্ডিশনাল সেন্টেন্সে 5টি করে বাক্য, টোটাল 4×5 20টি বাক্য, 4×5 20টি বাক্য, রাইট। এবং যদিও সরি আমাদের স্ক্রিনে একটু ভুল আছে, 10টি বাক্য লেখা আছে, এখানে 5টি বাক্য হবে, টোটাল হচ্ছে 20টি বাক্য হবে। আর 20টি যেহেতু বাংলা হবে, সরি 10টি বাক্যই ঠিক আছে, 20টি যেহেতু বাংলা হবে সুতরাং 20টি ইংরেজি হবে, তাহলে 20টি বাংলা 20টি ইংরেজি আপনারা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন। একটু পরিশ্রম করতেই হবে, ভালো কিছু করতে হলে দেখেন আপনি যদি কোনো একটা টিচারের কাছে যদি প্রাইভেট পড়তেন, আপনি যদি কোনো একজন টিচারের কাছে কোর্স করতেন, তাহলে আপনি কি তিনি হোমওয়ার্ক দিলে আপনি করতেন না? অবশ্যই করতেন। এখন এখানে হয়তো আমি আপনার সাথে সরাসরি কথা বলতে পারছি না বা আপনিও আমার সাথে সরাসরি কথা বলতে পারছেন না, বাট আপনার সাথে কিন্তু আমার একটা ইনডিরেক্ট কমিউনিকেশন কিন্তু হচ্ছে কমেন্টের মাধ্যমে। তাই আমি বলবো যে আপনারা এই 40টি বাক্য, 20টি বাংলা 20টি ইংরেজি এবং প্রতিটি কন্ডিশনের উপরে বেস করে ভিন্ন ভিন্ন বাক্য, একই এরকম বাক্য না, কোনোটা এক একটা সাবজেক্ট এক এক রকম দিয়ে, এক একটা অবজেক্ট এক এক রকম দিয়ে, এক একটা ভার্ব এক এক রকম দিয়ে আপনি টোটাল 40টি বাক্য একটু কষ্ট করে কমেন্টে লিখে দেন, আমরা সেখান থেকে দেখে চেক আউট করে আপনাদেরকে। আর অনেকেই হচ্ছে যে যখন লিখেন তখন হচ্ছে পাংচুয়েশন মিস্টেক করেন, লাইক যেখানে আসলে বড় হাতের অক্ষর দেওয়া সেখানে দেন না সেটা, তারপর হচ্ছে গিয়ে কমা সঠিক জায়গায় বসে না, স্পেস থাকে না দুটো ওয়ার্ডের মাঝখানে। এই মিস্টেকগুলো অনেকেরই আমি পাচ্ছি, সেই মিস্টেকগুলো একটু ঠিক করার চেষ্টা করবেন। দেখুন আপনি তাড়াহুড়া করে লিখে দিতে পারেন, আমরাও হয়তো চেক আউট করলাম, কিন্তু আপনি যদি একটু মনোযোগ দিয়ে লিখেন তাহলে কিন্তু আপনার লেখাটা আস্তে আস্তে অবশ্যই ভালো হবে। এবং আমাদের এই রাইটিং কোর্সটি কিন্তু খুবই ইফেক্টিভ একটা রাইটিং কোর্স, এটা যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, অনেক সময় নিয়ে নিয়েছি, আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্তই। আমার নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।